হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। একদিন আগে সকালবেলায় জানলা খুলে এই শহরটা একেবারে অন্যরকম দেখেছিলাম, আর আজকে দেখুন ঝাঁ চকচকে চারিদিক দেখে মনেই হচ্ছে না যে গতকালকে এই জায়গাটিতে এত ভারী তুষারপাত হয়ে গিয়েছে। যাগ্গে সে তো প্রকৃতি, তার তো নানান রকম রূপ, এই এক তো অন্য সময় আর এক। মোটামুটি সবকিছু ঠিকঠাক থাকলেও জানেন তো আজকে আমাদের বাড়ির ঘড়ির কাঁটাটা ঘুরছে অন্যদিকে। কেন বলছি? তার একটাই কারণ, মিহি আজকে সকাল থেকে আমাকে খুব জ্বালাচ্ছে। এমনিতে মিহি খুব শান্ত বাচ্চা না হলেও অল্প অল্প দুষ্টু, কিন্তু মাকে ও সমস্ত ঘরের কাজ করতে, আমি আমার নিজেকে গুছিয়ে রাখতে মিহির থেকে অনেক সাহায্য পাই। কিন্তু এত ছোট বাচ্চাদের মুড, সে তো একটুখানি দিক বেদিক হবেই। তাই আজকেও হয়েছে তাই। সকাল থেকে আমি কোনো কাজ ঠিকঠাক মতো করতে পারিনি, ইভেন আমি পরিষ্কারও হতে পারি। সকাল 9:30টার দিকে ঘুম থেকে উঠে ওই যে একটু মুখ চোখ ধুয়ে ব্রেকফাস্ট করেছি, তারপরে আর কিচ্ছু পেটে দিতে পারলাম না, না পারলাম একটু স্নান সারতে। আজকে ওর কি যে হয়েছে, খুব ঘ্যান ঘ্যান করছে আর আমার সঙ্গেই থাকতে চায়। তবে শরীর খারাপ নেই, সেদিকে আমি শিওর। যাকে ওকে এখন ফিট করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে এলাম। এখন বাজে সন্ধে 6:30। এখন আমি রান্নাঘরে এসে ঝটপট রান্নাটা সেরে নেব। তো আজকে আমি রান্না করছি দেশি মুরগি। ওই দেশি মুরগি বলতে শক্ত যে চিকেনগুলো এদেশে পাওয়া যায় সেগুলো। এগুলো ঠিক দেশি নয়, তবে রান্না করলে খেতে খানিকটা আমাদের দেশের ওই শক্ত মুরগির মতোই খেতে হয়। বেশ কয়েকদিন আগে 1 কিলো মতো রুই মাছ আনা হয়েছিল, তো তার মধ্যে ভালো ভালো পিসগুলো তো সবার আগেই বেরিয়ে গিয়েছে। ফুলকপি আলুর সাথে আমি রান্না করেছিলাম, বেশ ভালোই পেয়েছি এবারে রুই মাছগুলো। তবে একদম শেষের দিকে যেমন প্রত্যেক বাড়িতে হয় আর কি, কানকো একটু মাথা একটু কম ভালো পিসগুলো রয়ে যায়। তো সেই মাছের পিসগুলো দিয়ে এখন তো আর ঝোল বানাতে পারবো না, তাই ভাবলাম আজকে রসুন ফোড়নে ঠিক আমার মায়ের মতো করে মাছের কাটাকুটি, মাছের মাথার টুকরোগুলো দিয়ে শাকের ঝোল বানাই। এই মাছের কাটাকুটি দিয়ে জানেন তো উচ্ছে চাকচাক করে কেটে রসুন ফোড়নে ঝোল বানালে সেটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তবে বাড়িতে উচ্ছে না থাকলেও পালং শাক ছিল, তো সেই পালং শাক দিয়ে আজকে ঝোলটা আমি বানাচ্ছি। ডুমুডুমু করে কিছু আলু কেটে নিয়েছিলাম। তো সবার প্রথমে মাছগুলো বেশ কড়া কড়া করে ভেজে নিয়েছি, তারপর ফোড়ন দিলাম রাঁধুনি। থেতো করা বেশ খানিকটা রসুন দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবার পর ডুমুডুমু করে কাটা যে আলুগুলো সেগুলো কোনো রকম মাছের সাথে ভেজে নিলাম। এই রসুন, আলু, মাছ, রাঁধুনি সবকিছু একসাথে রান্নার যে স্মেলটা বেরিয়েছে না, জাস্ট অনবদ্য। রসুনের ফ্লেভার আমার এমনিতেই খুব প্রিয়, তার উপর আবার কাটা মাছের সাথে। যাই হোক, যখন সবকিছু ভালো মতো ভাজা হয়ে গেল, আমি জল দিয়ে দিলাম অল্প একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো, সাথে পরিমাণ মতো নুন। ঢেকে দেওয়ার পর যখন টকবগিয়ে ঝোলটা ফুটে উঠলো, তখন দেখলাম আলুগুলো গলে গিয়েছে কিনা। যদি আলুগুলো এই পর্যায়ে গলে যায় তাহলে শাকগুলো দেব, কারণ শাক দিয়ে তো বেশি রান্না করা যাবে না। শাকের ওই সবুজ সবুজ যে ভাবটা, ওইটাই যদি চলে যায় তাহলে আর শাক খাওয়া, শাক রান্নার আনন্দ কোথায় রইল। 1 আঁটি মতো পালং শাক আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটু কেটে কেটে রেখেছিলাম। তো এখন সবকিছু ভালো মতো মেশাবো এই ঝোলের সাথে। আবার জানেন তো এই দেশে না নানান রকমের পালং শাক পাওয়া যায় শীতকালে, বরং শীতকাল নয় সারা বছর এই দেশে পালং শাক আপনি বাজারে দেখতে পাবেন। তাদের স্বাদও হয় এক একটার এক এক রকম। সব পালং শাকের টেস্ট আমাদের দেশীয় শাকের মতো না হলেও বেশ দু একটা ভ্যারাইটি রয়েছে যাদের টেস্ট হুবহু আমাদের দেশের মতো মিলে যায়। সবকিছু ভালো মতো নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলতেই ও মাই গুডনেস, এত ভালো একটা স্মেল বেরিয়েছে আর সবকিছু এত সুন্দর মাখো মাখো হয়েছে না, ব্যাপারটা এমনিতেই জমে গিয়েছে। যাই হোক, শাকটা আর বেশিক্ষণ রান্না করব না, এর থেকে বেশি রান্না করলে সবুজ সবুজ ভাবটা একেবারেই থাকবে না, আর শাক বেশি গলে গেলেও ভাতের সাথে মেখে খেতে খুব একটা ভালো হয় না। এই শাকের তরকারি আমি এখন অন্য একটা পাত্রে নাবিয়ে রাখবো। আর ওই যে প্রথম দিকে মাংসগুলো কুকারে আমি সিদ্ধ হতে বসিয়েছিলাম, প্রায় 4-5টা মতো সিটি দেওয়ার পর বেশ সুন্দর নরম হয়ে গিয়েছে। যদি এই মাংস শুধুমাত্র কড়াইয়ে রান্না করতে যাই তাহলে তো ঘন্টার পর ঘন্টা সময় যাবে আর ঠিক মতো সিদ্ধ হতে চায় না, তাই কুকারই একমাত্র ভরসা। যাই হোক, মাংসগুলো সুন্দর মতো আমি অন্য পাত্রে নাবিয়ে রাখলাম। এইবার একটা পাত্রে ভালো মতো তেল গরম করে নিলাম, সাদা তেল। তার মধ্যে ডুবো ডুবো করে কাটা আলুগুলো ভেজে নিচ্ছি। একটু বড় বড় সাইজের আলু মাংসের মধ্যে না পড়লে বাঙালি মাংসের ঝোল বলে তাকে গণ্য করা যায় কিনা আমার সন্দেহ আছে।
বেশ কড়া আছে, লাল লাল করে আলুগুলো ভেজে তুলে নেয়ার পর ফোড়ন দিলাম সাধারণ জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজগুলো কুচি করা পেঁয়াজ, সেগুলো ভালো মতো ভেজে নিলাম। আদা রসুন পেস্ট দিলাম, তারপর দিলাম বেসিক মশলা, ওই লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু নুন আর সামান্য গরম জল দিয়ে এখন এই মশলাগুলোকে আমি ভালো মতো কষিয়ে নেব। মাংস রান্নাতে এই মশলা যত ভালো করে কষানো যায় মাংসের স্বাদ ততই বাড়তে থাকে। বেশ এই মশলাগুলোকে আমি তেল উঠে না আসা পর্যন্ত ভালো মতো কষিয়ে নেব। তারপর দিয়ে দেব কিছু টমেটো, বাড়িতে কিছু চেরি টমেটো ছিল সেগুলো দিলাম, সাথে সাধারণ টমেটো 2 টুকরো বেঁচে গিয়েছিল সেটাও দিয়েই দিলাম। এবারে সবকিছু ভালো মতো আরেকবার কষিয়ে নিয়ে সিদ্ধ করে যে মাংসগুলো রেখেছিলাম সেগুলো ঢেলে দেব। আমাদের দেশে যেমন এই শক্ত দেশি মুরগির দাম প্রচুর, ব্রয়লার বা পোলট্রি মুরগির থেকে অনেক বেশি, তবে এই দেশে আবার উল্টো। এই দেশে এরকম শক্ত মুরগি একদম কমই পাওয়া যায়। তবে না, এক নাগারে পরপর কয়দিন এই মাংস রান্না করলে তখন আর খেতে ভালো লাগে না, তখন আবার ভালো লাগে সে এখানকার যে অস্ট্রেলিয়ান বা বিদেশি মুরগির নরম মুরগি সেগুলো। মাঝে মাঝে মুখের স্বাদ বদলানোর জন্য বেশি করে ঝাল দিয়ে বেশ কষা কষা করে এটা রান্না করলে বেশ ভালোই লাগে। যাই হোক, মশলার সাথে ভালো মতো আমি কষিয়ে নিলাম। এইবার ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। যখন মাংসগুলো আরো একটু গলে আসবে তখন এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর আজকে পড়েছেও প্রচুর ঠান্ডা, টেম্পারেচার আজকে রয়েছে মাত্র 1 ডিগ্রি। রাতের দিকে হয়তো আরো একটু কমে যাবে, আবার আজ বাদে পরশু জানেন তো বরফ দেখাচ্ছে। হয়তো বরফ আর পড়বে না, হয়তো বৃষ্টির সাথে ওই বরফ পড়াটা কেটে যাবে। এদেশের সব ভালো লাগলেও ওই যে শীতকালে বরফ পড়ছে, বৃষ্টি পড়ছে, এটা ভীষণ বিরক্তিকর। বড় বড় ইহা লম্ফঝম্প জ্যাকেট পরে আবার হাতে ছাতা নিয়ে চলাফেরা করাটা ভীষণ চাপের। এখন যদিও আমাকে বাইরে যেতে হয় না, কিন্তু যখন আমি ওয়ার্কিং প্লেসে কাজ করতাম তখন আমার মনে আছে জানেন তো, এত বিরক্ত লাগতো এই দিনগুলো। এদিকে মাংসগুলো যখন ভালো মতো কষা হয়ে এলো, আলু মাংস সবকিছু মশলার সাথে একদম একাকার হয়ে গিয়েছে, এইবার দিয়ে দিলাম ঝোলের জন্য জল। খুব বেশি জল দেবো না, মাংসটা যেহেতু মাখামাখাই রান্না হবে তাই অল্পই ঝোল দিলাম। আজ আমাকে ঝটপট রান্না সারতে হচ্ছে, তার কারণ এখনো যেহেতু আমি স্নান সারিনি, ওদিকে মিহি ঘুমোচ্ছে, শব্দে টুংটাং আওয়াজে পাছে মিহি ঘুম থেকে উঠে না যায়, তাই ঝটপট রান্না করলাম। এদিকে রান্না বান্না শেষে আমি কিচেনটা খুব সুন্দর করে আজকে পরিষ্কার করে নিয়েছি। ভাতও আমি চাপিয়ে দিয়েছি, শসা কেটে রাখলাম, তবে টমেটোটা একটু পরে কাটবো। ভাতের সঙ্গে তো আজকাল আমি স্যালাডটা অনেকটা পরিমাণ নিচ্ছি, টমেটো থেকে জল গলে যায়, তাই পরেই না হয় কেটে নেব। ঘড়িতে সময় এখন সন্ধে 7:30 মতো। কাঞ্চন এখনো অফিস থেকে ফেরেনি, মিহি ওদিকে ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে আমি আবার পরিষ্কার করে দিয়ে ক্রিবে দিয়ে এসেছি। এখন ও একার মতো খেলা করছে। এখন আমি ডিনার করছি না, একটু খুচখাচ খেতে ইচ্ছে করছে। বাড়িতে আমার চিপস ছিল, এই চিপসটা জানেন তো আমার দাদা আমাকে দিয়েছে। প্রথম দিকে জানেন তো, যখন আমি নতুন নতুন এই দেশে এসেছিলাম, আমার খুব ভালো করে মনে আছে, তখন তো আর এত জাপানিজ পড়তেও পারতাম না, কাতাকানা হিরাগানা আর কাঞ্জি এখন যেটুকু অল্প স্বল্প দেখতে বুঝতে পারি, আগে সেটাও তো পারতাম না। অনেকবার এরকম হয়েছে, আমার বাবা মা বা আমার শিক্ষা যে খাবারটাকে খেতে একেবারেই মানা করে, সেই খাবারও মাঝে মাঝে আমি এই চিপস, সসেজি কিংবা নাগেটস, বার্গারের সঙ্গে বাড়িতে তুলে আনতাম। কাঞ্চন সবসময় চেক করতো আমি কি খাবার দাবার আনছি। ও যখন চেক করে দেখতো আমি ভুলভাল কিছু এনে ফেলেছি, কোনোদিন ও আমার ভুল ধরেননি, না আমাকে বকেছে, তবে আমার ভুল শুধরে দিয়েছে। তো সেই সব দিন এখন পার করে এসেছি। যাকগে, সেসব কথা এখন অতীত। তো চলুন খাবারটা আমি ও ঘরে নিয়ে যাই, মিহির সাথে খেলা করতে করতে সন্ধ্যাটা আজকে উপভোগ করব। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী নতুন ভিডিওতে।